নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের লেখা শিকারের কথা, আজকের তৃতীয় পর্ব। যে বেড় শিকারের কথা এতক্ষণ বললাম, তাতে পন্তা ধরার প্রণালী বিশেষ করে বিটারদের শেখাতে হয় না। কতকগুলি লোক সংগ্রহ করে তাদের পন্তা ধরিয়ে দিয়ে চালিত করলেই হলো। কিন্তু একরকম বেড় আছে, তাতে বেশ নিয়মবদ্ধ উপায়ে পন্তা ধরতে হয় এবং পন্তার লাইন চালিত করতে হয়। এই শিকারে বিটারদের মধ্যে এমন অনেকগুলি লোক থাকা দরকার যারা এই কাজ করতে অভ্যস্ত হয়েছে। এই প্রণালী বিশেষ করে বড় বাঘ শিকারেই অবলম্বন করা হয়। আমার শিকার জীবনের অধিকাংশ সময় যেখানে কেটেছে, অর্থাৎ ময়ূরভঞ্জে, আমি এইরূপ বেড় শিকার কখনো দেখিনি। এই শিকারে বেশি বিটারের দরকার হয় না, 100-150 লোক হলেই হয়, এবং এতে খুব বড় জঙ্গল ঘেরা হয় না। জঙ্গলের অপেক্ষাকৃত ছোট অংশই ঘেরা হয়ে থাকে। যে জঙ্গলে বড় বাঘ আছে জানা গেছে, প্রথমে সেই জঙ্গলে মহিষ বা ঘোড়া অত্যন্ত শক্ত দড়ি দিয়ে, না হয় শিকল দিয়ে বেঁধে রেখে আসা হয়। বাঘ এসে সেই মহিষ বা ঘোড়াকে মেরে তার রক্ত এবং হয়তো খানিকটা মাংসও খেয়ে রেখে যায়। কিন্তু শক্ত করে বাঁধা থাকাতে মৃতদেহটাকে সেখান থেকে বয়ে নিয়ে যেতে পারে না। বাঘ দ্বারা নিহত মানুষের বা জন্তুর দেহকে ইংরেজিতে কিল বলে এবং দেশি চলতি ভাষায় মরি বলে। আমিও একে মরি বলবো। বাঘের স্বভাব হচ্ছে যে রক্তপান করার পর সে মরি থেকে বেশি দূরে যায় না। রক্তপান করার পর তার তৃষ্ণা হয় এবং সে জঙ্গলে কোনো নালায় বা ঝর্ণায় জলপান করে মরির নিকটে এসে কোনোখানে লুকিয়ে থেকে বিশ্রাম করে। ক্ষুধার্ত হলে পুনরায় এসে মরির মাংস খাবে। সেই জন্য টাটকা মরি দেখে অনুমান করে নেওয়া যায় যে বাঘ নিকটের জঙ্গলেই আছে। তখন ওই রকম বিশেষভাবে শিক্ষিত বিটারদের ডাকা হয়। অধিকাংশ সময়ে তারাই বলে দেয় কোনখানে শিকারীর আসন গ্রহণ করা উচিত। মৃদু তারা পেলে বাঘ সাধারণত জঙ্গলের ভিতর যেসব স্থানে নিচু ঝোপ থাকে, সেই স্থান দিয়ে গুপ্তভাবে ধীরে ধীরে চলতে থাকে। জঙ্গলের ভিতর নালার বা সোতার ধারে সচরাচর এইরকম ঝোপ গজিয়ে থাকে। সেই জন্য ওই সব নিচু জায়গা দিয়েই বাঘের যাওয়ার বেশি সম্ভব। শিকারীকেও ওইরূপ কোনো স্থানে নিজের জায়গা স্থির করে নিতে হয়। এই রকম শিকারে শিকারীর মাচানে না বসে মাটিতে কতকটা আত্মগোপন করে দাঁড়ানো বা বসাতেই বেশি সুবিধা। কারণ বাঘকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য তাকে যদি ওই স্থান থেকে একটু সরে যেতে হয় সে পারবে, কিন্তু মাচানে বসে থাকলে তা পারবে না। শিকারীর নিজের জায়গায় বসার পর বিট আরম্ভ হয়। বেশি জঙ্গল ঘেরাও না করে কেবল মরির নিকটবর্তী খানিকটা জঙ্গলে পন্তা দিয়ে সেই পন্তা শিকারীর দিকে চালিত করা হয়। বাজনা বাজিয়ে বা বেশি চিৎকার করে বিট করা হয় না। বিটারদের হাতে 2টা করে কাঠ থাকে। পন্তার লাইন চলবার সময় তারা বেশি চিৎকার এবং গোলমাল না করে কেবল এই 2টা কাঠে ঠকাঠক শব্দ করতে করতে এবং সাধারণভাবে কথাবার্তা বলতে বলতে ধীরে ধীরে শিকারীর দিকে এগিয়ে যায়। এতে বাঘ বেশি তাড়া পায় না। যেটুকু তাড়া পায় তাতে ত্রস্ত না হয়ে ধীরে ধীরে চলতে থাকে। এই ঠকঠক শব্দের ভিতর কয়েক রকমের সংকেত থাকে। তাতে যারা এই রকম শিকারে অভ্যস্ত তারা বুঝতে পারে বিটাররা বাঘ দেখতে পেয়েছে কিনা, এবং পেয়ে থাকলে পন্থার কোন অংশের লোকেরা বাঘ দেখতে পেয়েছে বা পাচ্ছে। এতে পন্থার সমস্ত লোকেরা এবং অভ্যস্ত শিকারীও বুঝতে পারে যে বাঘ কোন পথ ধরে চলেছে। তাতে শিকারীর ভারী সুবিধা হয়। বলেছি যে ময়ূরভঞ্জের প্রজারা এইরূপ বেড় শিকারে অভ্যস্ত নয়। আমার এলাকাধীন স্থানে একবার ঠিক এই প্রণালীতে না হোক
কতকটা ওই ধরনের উপায় অবলম্বন করে একটা শিকার করতে চেষ্টা করায় কী রকম অকৃতকার্য হয়েছিলাম সেই গল্পটা শোনো। একদিন প্রাতে সংবাদ পেলাম যে পূর্বদিন সন্ধ্যার সময় আমার বাসস্থানের ৭ মাইল দূরে একটি গ্রামের একজন বৃদ্ধ আর জন কয়েক রাখাল বালক গ্রামের অদূরে পাহাড়ের ধারে গরু চড়াচ্ছিল। পাহাড়টা নিতান্ত ছোট নয় এবং জঙ্গলে ভরা। অন্ধকার হতে আরম্ভ হয়েছে এবং রাখালরা ঘরে ফিরে আসবার জন্য গরুগুলিকে জড়ো করছে। এমন সময় ২টা রয়্যাল টাইগার জঙ্গল থেকে বেরিয়ে আসলো এবং তার মধ্যে একটা ওই বৃদ্ধকে ধরল। রাখাল ছেলেরা চিৎকার করে পালাতে লাগলো। গোলমাল শুনে গ্রামের লোকেরা দৌড়ে এলো এবং সকলে মিলে চিৎকার করায় বাঘ সেই বৃদ্ধকে ছেড়ে গিয়ে জঙ্গলে ঢুকল। তখন বৃদ্ধ আর জীবিত নাই। লোকেরা মৃতদেহটাকে সেখান থেকে গ্রামে নিয়ে এলো। এই সংবাদ পেয়ে আমি তৎক্ষণাৎ সেই গ্রামে গিয়ে উপস্থিত হলাম এবং পাহাড়ের ধারে যেখানে এই ঘটনা ঘটেছিল সেই জায়গাটা দেখলাম। আমার ধারণা হলো যে বাঘ খুব সম্ভব তখনও সেই পাহাড়ে আছে। তখনই ওই জঙ্গল বিট করবার বন্দোবস্ত করলাম। প্রায় ৪০০ বিটার সংগ্রহ করা হলো। ইতিমধ্যে আমি একটু বেরিয়ে দেখলাম যে জঙ্গলটি পাহাড় থেকে নেমে সরু হয়ে খানিক দূর গিয়ে অন্য একটি বড় জঙ্গলে মিশেছে। অর্থাৎ ওই বড় জঙ্গল আর পাহাড়, এই দুয়ের মাঝখানে যে জঙ্গল, সেটা অপরিসর। অপরিসর হলেও তার বিস্তার ৩০০ গজের কম নয়। দেখলাম এইখানেই আমাকে মাঝখানে বসতে হবে। কিন্তু আমি একজন মাত্র শিকারী। এই ৩০০ গজের সবটা তো আগলাতে পারব না, বিশেষত যখন সেখানে ছোট ছোট ঝোপের অভাব ছিল না। যোজক জঙ্গলটির একধার দিয়ে একটা শুকনো নালা পাহাড় থেকে নেমে এসে বড় জঙ্গলটা পর্যন্ত পৌঁছেছে। দেখে মনে হলো যে বাঘ সম্ভবত ওই নালার পথ ধরবে। আমি ওই নালার ধারে নিজের বসবার জন্য মাচান তৈরি করালাম। তাছাড়া আমার মাচান থেকে আরম্ভ করে প্রায় ৬০-৭০ গজ দূরে দূরে এমনভাবে আরও ৫-৬টা ছোট ছোট মাচান তৈরি করালাম যাতে সব মাচানগুলি ওই যোজক জঙ্গলের সমস্ত বিস্তারটা আগুলে থাকে। ওই মাচানগুলির প্রত্যেকটার উপর একজন করে লোককে বসিয়ে দিলাম এবং প্রত্যেক লোককে ২ খণ্ড কাঠ দিয়ে বলে দিলাম যে সে যদি দেখতে পায় বাঘ তার মাচানের দিকে আসছে, তাহলে সে যেন গোলমাল না করে কাঠ দুখানা বাজায়। বাঘ যখন একটু দূরে আছে তখন এটা করলে বাঘ অন্য পথ ধরবে এবং যারই মাচানের দিকে যাবে সেই লোক যদি এই উপদেশ মতো কাজ করে, তাহলে বাঘের পক্ষে আমার মাচানের পথ ধরার খুব সম্ভাবনা থাকবে। জঙ্গলের ওই অংশে মাটিতে লোক দাঁড় করিয়ে না দিয়ে মাচান করে বসাবার মানে এই যে আমি জানতাম যে বড় বাঘ তার দিকে আসছে দেখলে কোনো লোকই সেইখানে দাঁড়িয়ে থেকে কাঠ বাজাতে সাহস করবে না এবং সে সাহস করাও উচিত নয়। এইসব করতে বেলা প্রায় ৩টা বাজল। তখন আমি আমার মাচানে বসলাম এবং বিট আরম্ভ হলো। আর যেমন হয়ে থাকে, বিটারদের চিৎকার ও নাগরার শব্দ দূর থেকে বাতাসে ভেসে আসতে লাগলো। প্রায় ২ ঘন্টা বসে থেকে একটিও জন্তু দেখতে পেলাম না। বাঘ ছাড়া অন্য জন্তু দেখতে পেলেও সেদিন ফায়ার করতাম না, কারণ বাঘ শিকারী উদ্দেশ্য ছিল। বাঘ অদৃশ্যভাবে মাচানের নিকটবর্তী হয়েছে এমন সময় মাচান থেকে বন্দুকের আওয়াজ হলে আর সেদিকে আসবে না। এইভাবে বসে থাকার পর যখন বেলা ৫টার সময় পন্তাল লাইন ক্রমশ এগিয়ে মাচান থেকে প্রায় ৪০০ গজ দূরে এসে পৌঁছল এবং চিৎকার ও নাগরার শব্দ ক্রমশ তীব্র হয়ে উঠল, তখন একটা বিরাট গর্জন ও তার সঙ্গে একটা বড় জানোয়ারের লাফ দেওয়ার শব্দ শুনতে পেলাম। মনে হলো শব্দটা আমার ঠিক পরবর্তী মাচানের তলা থেকে আসলো। মাঝখানে কতকগুলো বড় গাছ থাকায় ওই মাচানটা আমার মাচান থেকে দেখা যাচ্ছিল না। পুনরায় আর কোনো শব্দ হয় কিনা এবং আমার মাচানের দিকে কোনো জানোয়ার আসছে কিনা দেখবার জন্য মাচানে আর খানিকক্ষণ বসে থাকবার পর অল্প দূরে বিটারদের লাইন স্পষ্ট দেখতে পেলাম। আমি তখন মাচান থেকে নেমে পড়ে পরবর্তী মাচানের নিচে উপস্থিত হলাম। সেখানে যা দেখলাম তাতে প্রথমটা আমার চক্ষু স্থির হয়ে গেল। দেখলাম মাচানে কোনো মানুষ নাই এবং একটি তীর
মাচান থেকে প্রায় 20 হাত দূরে মাটিতে বিদ্ধ হয়ে রয়েছে। তার লোহার ফলা সমস্তটা মাটিতে ঢুকে গেছে, আর সরকাঠির পিছন দিকটা ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারলাম যে ওই মাচানের লোকটি বাঘকে লক্ষ্য করে তীর ছেড়েছিল, এবং সে তীর বাঘকে ভালো করে আঘাত না করে সম্ভবত তার গায়ে আছড়ে দিয়ে মাটিতে গিয়ে লেগেছিল। আছড়ে দিয়েছিল বলছি এই জন্যে যে ওরূপ অবস্থায় ওই রকম একটা কিছুতে শরীর স্পর্শ না করলে বাঘ সাধারণত নিঃশব্দে চলে যায়, গর্জন করে না। সে যাই হোক, কিন্তু লোকটার কি হলো? তাকে কি বাঘে নিয়ে গেল? এই ভাবছি, এমন সময় বিটাররা সেখানে পৌঁছে গেল, এবং সেই সঙ্গে অপর দিক হতে আমার সহিস ও জন কয়েক লোক আমার ঘোড়া নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। মাচানে বসবার আগে সহিসকে মাচানের পিছন দিকে একপাশে জঙ্গলের ঠিক বাহিরে একটা খোলা জায়গায় ঘোড়া নিয়ে অপেক্ষা করতে বলে দিয়েছিলাম, এবং তার সঙ্গে 4-5 জন লোকও দিয়েছিলাম। সহিস আমার কাছে পৌঁছে বলল, হুজুর, ওই গর্জন আমরাও শুনে চমকে উঠেছিলাম। তারপরেই দেখলাম আপনার ঘোড়ার মতো বড় একটা বাঘ মস্ত লাফ দিতে দিতে ঠিক জঙ্গলের ধার ঘেঁষে ছুটেছে। ভয়ে আমি চোখ বুজেছিলাম। সহিসের সঙ্গের লোকরাও তাই বলল। আমি তাদের জিজ্ঞাসা করলাম যে তারা কি ঠিক লক্ষ্য করেছে যে বাঘ একটি মানুষ মুখে ধরে দৌড়ুচ্ছে কিনা। উত্তরে তারা সকলেই এক বাক্যে না বলল। একজন লোককে মাচানে উঠে দেখতে বললাম যে সেখানে কোনো জিনিস বা কাপড় পরে আছে কিনা। সে মাচানে উঠে বলল যে কিছুই নাই। তারপর যে পথে বাঘ গিয়েছিল আমি সেই পথ ধরে তার থাবার দাগ অনুসরণ করে খুব খানিক দূর দেখতে দেখতে গেলাম কোথাও রক্তের দাগ বা ভারী জিনিস মাটিতে ঘষড়ানোর চিহ্ন আছে কিনা, অথবা ধনুকটা মাটিতে পড়েছে কিনা। বাঘের পায়ের দাগ ছাড়া আর কোনো চিহ্ন দেখতে না পেয়ে তখন আশ্বস্ত হলাম যে বাঘ ওই লোকটিকে নিয়ে যায়নি। এও বুঝতে পারলাম যে লোকটি অকর্ম করেছি, এখনই বাবু এসে তিরস্কার করবে। এই ভয় করে আমি তার মাচানের নিচে পৌঁছবার আগেই মাচান থেকে নেমে তার ধনুক নিয়ে পালিয়েছে। এরপরে আমি আরও ভালো করে অনুসন্ধান করেছিলাম যে যে সব গ্রাম থেকে বিটাররা এসেছিল সেই সব গ্রামের কোনো লোক এই ঘটনার পর ঘরে ফিরে যায়নি এমন হয়েছিল কিনা। সেরূপ কোনো সংবাদ আমি পাইনি। কি ঘটেছিল কতকটা অনুমান করা যেতে পারে। বাঘটাকে সোজা আসতে দেখে লোকটি বোধহয় ভয়ে কাঠ বাজায়নি। তারপর যখন বাঘ নিতান্ত কাছে এসে পড়ল এবং লোকটির ভয় হলো যে এইবার বুঝি মাচানের উপরে লাফাবে, তখন সে নিতান্ত বিচলিত হয়ে প্রাণের দায়ে তীর ছেড়েছিল। অত্যন্ত বিচলিত হয়েছিল বলে সে ভালো করে লক্ষ্য স্থির করতে পারেনি, না হলে অত কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা নয়। বিটাররা পৌঁছে যাওয়ার পর তাদের জিজ্ঞাসা করায় তারা বলল যে তাদের আগে আগে 2টা বাঘকেই তারা মাঝে মাঝে চলতে দেখেছিল। তখন অপর বাঘটা কোথায় গেল জানবার জন্য মাচানগুলোর লাইন ধরে মাটিতে চিহ্ন পরীক্ষা করতে করতে যাওয়ার সময় দেখতে পেলাম যে আগেকার মাচান থেকে প্রায় 100 গজ দূরে আর একটা বড় বাঘের লাফানোর স্পষ্ট চিহ্ন রয়েছে। কোনো মাচানের লোকই কাঠ বাজায়নি, এবং যখন এইসব পরীক্ষা করছিলাম তখন একটা মাচানেও লোক ছিল না। ওই দিনের আর একটা ছোট ঘটনার কথা বলি। বিট আরম্ভ হওয়ার খানিকক্ষণ পরে দেখলাম 2টি প্রাণী পাহাড়ের দিক থেকে জঙ্গলের ভিতর দিয়ে মাচানের দিকে আসছে। প্রথমে বুঝতে পারিনি কি আসছে, কারণ মাচানের সম্মুখে অনেক দূর পর্যন্ত ছোট ছোট ঝোপ ছিল। একটু নিকটে আসলে বুঝতে পারলাম যে প্রাণী দুটি জঙ্গলের জন্তু নয়, 2টি মানুষ। 2জনেই শীর্ণ দেহ, কৌপিন সর্বস্ব পুরুষ। মাচান থেকে তাদের অনুচ্চস্বরে ডাকা মাত্র তারা চমকে উঠল এবং আমাকে দেখতে পেয়ে নিতান্ত কুণ্ঠিতের মতো তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম তারা জঙ্গলে কি করছিল। উত্তর পেলাম, আলু তাড়তে আসিদিলি বাবু, অর্থাৎ আলু খুঁড়তে এসেছিলাম। আমি আবার জিজ্ঞাসা করলাম তারা কি জানে না যে এই বনে 2টা বাঘ এসেছে, আর গত সন্ধ্যায় ওই বাঘে মানুষ মেরেছে। তারা বলল যে তাও জানে। যখন জিজ্ঞাসা করলাম যে এই জানা সত্ত্বেও কি সাহসে তারা এই জঙ্গলে ঢুকল, তখন খুব একগাল অপ্রতিভের হাসি এসে তাদের ভাষায় উত্তর দিল, কি করব বাবু, ভোকা নোক,
ভুকে তো মরব, না হয় বাঘে খাক। উত্তরটা যেমন করুণ, তাদের ওই সময়ে দাঁত বার করে হাসবার ভঙ্গিও তেমনি হাস্যকর। এ দেশে জঙ্গলই বহু দরিদ্র লোকের ক্ষুণ্ণিবৃত্তির আশ্রয়স্থল। যা খাওয়া যায় এমন কয়েক রকম মূল জঙ্গলে জন্মায়, এবং সেগুলোকে এরা আলু বলে। নানা প্রকার জঙ্গলের ফলও এদের খাদ্য। আমের সময় জঙ্গলে একরকম ছোট আম প্রচুর পরিমাণে ফলে, যাকে এরা সুরি আম বলে, এবং যা পাকলেও খুব টক থাকে। ওই আমের সময়ে যখন চাষবাসের কাজ বড় একটা থাকে না, গ্রামের লোকেরা মেয়ে পুরুষের দলে দলে জঙ্গলে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসে আম খাবে বলে। ইচ্ছা করে এদের অনেক আচার ব্যবহারের কথা তোমাদের বলি, তা শুনতেও হয়তো তোমাদের ভালো লাগতো, কিন্তু তা তো শিকারের কথা হবে না। আরেক রকম বের শিকারের কথা বলে এই প্রসঙ্গ শেষ করব। এ শিকারে মানুষে পন্তা ধরে না, হাতি দিয়ে পন্তা ধরানো হয়। হাতিগুলিও শিকারে শিক্ষিত হওয়া চাই। অশিক্ষিত হাতি নিয়ে শিকার করতে গেলে কি বিপদ ঘটে তার গল্প পরে বলবো। এই বের শিকারে শিকারের স্থানটি কতকটা সমতল হওয়ার দরকার। পাহাড় পর্বত হলে সুবিধা হয় না, তবে পাহাড়ের ভিতর সমতল উপত্যকাতে করা চলে। সচরাচর উঁচু ঘাসের জঙ্গলে ভরা সমতল ভূমিতে বাঘ শিকারের উদ্দেশ্যে এই রকম বের করা হয়, যেমন উলু খড়ের বন। বাঘ ওই রকম কোনো বনে আশ্রয় নিয়েছে জানতে পারলে গুটি কয়েক হাতি দিয়ে ওই জঙ্গল বিট করা হয়। শিকারীরা বন্দুক নিয়ে হাতির উপর বসেন, এবং মাহুতেরা হাতিগুলিকে এক লাইনে পন্তা ধরিয়ে জঙ্গলের মধ্যে চালনা করে। এই রূপে চলতে চলতে হাতিগুলি বাঘের নিকটবর্তী হলে বাঘও ঘাসবনের ভিতরে চলতে থাকে। বাঘের গতিতে ঘাসগুলো নড়তে শুরু করে। তাই দেখে শিকারীরা বাঘের গতিপথ বুঝতে পারেন এবং প্রস্তুত হয়ে থাকেন বাঘকে দেখা গেলেই গুলি করবেন। অনেক সময় অভিজ্ঞ শিকারী ঘাসবনের উচ্চতা ও বাঘের চলার ভঙ্গি ইত্যাদি পর্যবেক্ষণের দ্বারা আন্দাজ করে নিয়ে ফায়ার করেন, এবং তাতেই কৃতকার্য হন। এই শিকারের নিয়মগুলি বিশেষভাবে পালন করা আবশ্যক, না হলে অপর শিকারীর সমূহ বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনও সময়ে সময়ে ঘটে যে বাঘ কোণঠাসা হয়ে বা শিকারীর গুলিতে আহত হয়ে ফিরে দাঁড়ায় এবং লাফ দিয়ে হাতিকে অথবা তার উপরে অবস্থিত শিকারী বা মাহুতকে আক্রমণ করে। এই সংকট সময়ে হাতির অবিচলিত হয়ে ওই আক্রমণ সহ্য বা প্রতিহত করার দরকার, এবং এই স্থৈর্য হাতির শিক্ষার ওপর অনেকটা নির্ভর করে। বিচলিত এবং সেই হেতু চঞ্চল হয়ে উঠলে তার উপরে অবস্থিত শিকারীর পক্ষে বাঘকে গুলি করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। অন্য শিকারীও সহজে গুলি করবার সুযোগ পান না, কারণ এই সময়ে বাঘকে গুলি করলে বাঘের গায়ে গুলি না লেগে আক্রান্ত হাতি বা মাহুত কিংবা শিকারীকে আঘাত করতে পারে। এমন কথা শুনেছি যে বাঘ লাফিয়ে পড়ে শিকারী শিক্ষিত হাতির মাথার কাছে সুরের গোড়ায় কামড়ে ধরেছে, আর তখন মাহুতের আদেশে হাতি স্থির হয়ে শিকারীর যে সব শেষ কার্তুসটি মাটিতে পড়ে গেছে সেইটি সুর দিয়ে তুলে নিয়ে শিকারীর হাতে দিয়েছে, এবং শিকারী সেই কার্তুস ফায়ার করে বাঘকে শেষ করেছেন। যিনি নিজের চোখে দেখেছেন তেমন লোকের কাছ থেকে আমি এ গল্প শুনিনি, কিন্তু শিক্ষিত হাতির পক্ষে এই অসম্ভব বলে মনে করি না। হাতির ঐরূপ আচরণ আমি স্বচক্ষে দেখিনি, কিন্তু ঘোড়ার কতকটা ওই রকম আচরণ দেখেছি। এমন ঘটেছে, অন্ধকারে ঘোড়ায় যেতে যেতে আমার ঘোড়াটি সম্মুখ দিকে পথের পাশে অবস্থিত বড় কালো পাথর বা ঐরূপ কিছু দেখে অত্যন্ত ভয় পেয়ে দাঁড়িয়ে গিয়ে নাক বিস্ফারিত করে ভয়সূচক শব্দ করছে এবং ফিরে পালাবার চেষ্টা করছে। আর সেই সময় আমি জোর করে রাশ ধরে আগের দিকে তার মুখ ফিরিয়ে কঠিন স্বরে আদেশ দেওয়ায় সে ভয়ে কাঁপতে কাঁপতেও আদেশ পালন করে তার পক্ষে ভয়াবহ সেই জিনিসের পাশ দিয়ে চলে গেছে। এ আমি একাধিকবার দেখেছি। আমার এই ঘোড়াটি পূর্বে অশ্বারোহী সৈন্যদলে ছিল, এবং এই শিক্ষা সম্ভবত সে সেখানেই পেয়েছিল। এ কথা বলা বাহুল্য যে এইরূপ হাতি দিয়ে জঙ্গল বিট করে শিকার রাজা রাজরাদের পক্ষেই সম্ভব, সাধারণ লোকের নয়। জঙ্গলের জন্তুকে কি করে শিকারীর কাছে আসতে বাধ্য করা হয়
তার একটা আভাস দিলাম। এখন শিকারী কী উপায় অবলম্বন করে সমস্ত জঙ্গল না বেরিয়েও সহজে শিকারের জন্তুর সন্ধান পেয়ে সেখানে উপস্থিত হতে পারে সেই কথা বলবো। জলাশয়ে জাল ফেলে মাছ ধরার কথা এর আগেই বলেছি, কিন্তু জাল দিয়ে মাছ ধরা ছাড়া অন্য উপায়েও যে মাছ ধরা হয় সে কথা তোমরা সকলেই জানো। ছিপ ও সুতা বড়শি দিয়ে মাছ ধরার কথা তোমাদের আর বলে দিতে হবে না। প্রাণীদের আহার অনুসন্ধান করার প্রবৃত্তিকেই এই রকম মাছ শিকারে কাজে লাগানো হয়। তোমরা মাছ ধরবার জন্য চার করে, অর্থাৎ জলাশয়ের কোনো একটা স্থানে মাছ যেসব জিনিস খায় সেই রকম জিনিস জলে ফেলে দিয়ে বড়শিতে টোপ গেঁথে সেখানে ফেলে বসে থাকো। কখন মাছ এসে তোমার টোপ শুদ্ধ বড়শি গিলবে। অনেক সময় চার না করেও শুধু টোপ গাঁথা বড়শি ফেলে বসে যাও। জঙ্গলের জন্তু শিকারেও শিকারী ওইরূপ সব উপায় অবলম্বন করে। যখন শিকারী সন্ধান পায় যে কোনো জন্তু কোথাও তার আহার অনুসন্ধান করবার জন্য আসছে বা আসতে পারে, তখন সে সেখানে উপস্থিত হয়ে লুকিয়ে বসে থাকে। জন্তু সেখানে আসলেই তাকে শিকার করবে। কখনো কখনো শিকারী নিজেই জঙ্গলের মধ্যে জন্তুর খাদ্য কোথাও রেখে দিয়ে জন্তুর আগমন অপেক্ষা করে বসে থাকে। ঠিক টোপ গাঁথা বড়শি জলে ফেলে জলাশয়ের ধারে বসে থাকার মতো। জল পান করবার জন্য জন্তু কোনো বিশেষ জলাধারে বা ঝর্ণায় বরাবর আসছে জানতে পারলে শিকারী সেখানেও বসে যায়। এমন কখনো কখনো সন্ধান পাওয়া যায় যে জঙ্গলে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ জাতীয় জন্তু অনেক সময় চলাফেরা করছে। সেসব স্থানও শিকারের জন্য অপেক্ষা করবার পক্ষে প্রশস্ত। এই ধরনের যত রকম উপায় হতে পারে সেইগুলোকে অবলম্বন করেই শিকারী সহজে শিকারের জন্তুর নিকট উপস্থিত হতে চেষ্টা করে, এবং এই উপায়গুলি শিকারে বেশি ব্যবহৃত হয়, কারণ বের শিকারের সৌভাগ্য কম শিকারীর অদৃষ্টেই ঘটে। আর বলতে কি, বের শিকার অপেক্ষা এই সব শিকারেই যে সকল গুণ থাকলে যথার্থ শিকারী হওয়া যায় তার বেশি পরিচয় পাওয়া যায়। কারণ বন্দুক চালনায় দক্ষ হলেই বের শিকারে বসে শিকার করা সহজ হয়, কিন্তু অন্যরূপ শিকারে শিকারীর শারীরিক দৃঢ়তা, কষ্ট সহিষ্ণুতা, ধৈর্য, সাহস, প্রত্যুৎপন্নমতিত্ব এবং নানাবিধ অবস্থায় নানাবিধ সমস্যার দ্রুত সমাধানের ক্ষমতা বিশেষভাবে পরীক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। এইরূপ শিকারে কৃতকার্য হতে গেলে বিশেষ করে জঙ্গল সম্বন্ধে এবং জন্তুদের স্বভাব ও আচরণ সম্বন্ধে জ্ঞানেরও বড় প্রয়োজন। এইরূপ দক্ষ শিকারীর অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভাণ্ডার এত বেশি যে তিনি যদি ওই ভাণ্ডার তোমাদের কাছে খুলে দেন, তাহলে দিনের পর দিন তোমরা তার কথা মুগ্ধ হয়ে শুনে যাবে। তোমাদের ক্লান্তি আসবে না। শিকারের যোগ্য বড় জন্তুদের ওই রূপে সন্ধান করতে হলে বিশেষ বিশেষ জন্তুর জন্য বিশেষ বিশেষ উপায় অবলম্বন করা আবশ্যক, কারণ ভিন্ন ভিন্ন জাতীয় জন্তুর স্বভাব ভিন্ন ভিন্ন। প্রথমে ভালুকের কথা বলি। ভারতবর্ষের ভালুক হিমালয় পর্বতের বরফাচ্ছন্ন অংশ ছাড়া মাংসাশী নয়, কিন্তু কীটভুক বটে। ফলমূলই এদের প্রধান খাদ্য হলেও এরা পোকামাকড় খায়। বিশেষ করে উই এদের অতি প্রিয় খাদ্য। মাটির নিচে উইয়ের বাসা এরা মাটির ওপরে শুকে জানতে পারে এবং নখ দিয়ে খুঁড়ে ওই বাসা বার করে উই পোকা খায়। ওই গর্তগুলো এক একটা 7-8 ইঞ্চি চওড়া এবং 1.5 ফুট থেকে 2.5 ফুট পর্যন্ত গভীর হয় দেখেছি। শাবল দিয়ে গর্ত করলে যেমন হয় সেই রকম গর্ত। শক্ত মাটিতে অল্প সময়ের মধ্যে নখ দিয়ে ওই রকম গর্ত যে জন্তু করতে পারে তার পায়ের আর নখের শক্তি কত তা অনুমান করতে পারো। যেখানে ভালুক থাকে সেই বনে এবং তার নিকটবর্তী স্থানে এইরূপ গর্ত প্রায়ই দেখা যায়, এবং এই গর্ত দেখে বনে না ঢুকেও বলা যায় যে ওই বনে ভালুক থাকে। ফাল্গুন মাসে যখন মহুল ফুল ফোটে সেই সময়ে ভালুকেরা গাছের তলায় তলায় বেরিয়ে মহুল ফুল খায়। ওই সময় ভালুকের সন্ধান করতে জঙ্গলে যেতে হয় না। জঙ্গলের নিকটবর্তী গ্রামের পতিত জমিতে যেসব মহুল গাছ থাকে সেই গাছের কাছে রাত্রিতে অপেক্ষা করে থাকলে প্রায়ই ভালুক দেখা যায়। জঙ্গলের বা তার নিকটবর্তী স্থানে যখন বটফল বা জাম বা কুল পাকে
ভালুক একবার ওই পাকা ফলের সন্ধান পেলে প্রায় প্রত্যেক রাত্রিতে ফল খেতে গাছের তলায় আসে। কখনো কখনো এইসব ফল খাবার জন্য গ্রামের ভিতর পর্যন্ত ঢুকে যায়। আখ খেতে ভালুক অতিশয় ভালোবাসে এবং আখের ক্ষেতের সন্ধান পেলে রাত্রিতে সেখানে আসতে আরম্ভ করে। সেই জন্য ওই সব স্থানের চাষিরা তাদের আখের ক্ষেতের ভিতর কুড়ে বেঁধে রাত্রিতে পাহারা দেয়। যেখানে বেশি ভালুক থাকে সেখানে এই সমস্ত ক্ষেতে কখনো কখনো অনেকগুলো ভালুককে একত্র আসতে দেখা যায়। ফলের সময় আম কাঁঠালের বাগানও বাদ যায় না। জঙ্গলে একরকম বড় ডুমুর হয়, সেইগুলো পাকবার সময় ভালুকেরা গাছে উঠে পাকা ফল খায়। যে গাছে ভালুক চড়ে সে গাছ দেখলেই বুঝতে পারা যায়। গাছের গুঁড়িতে এবং ডালে ভালুকের নখের চিহ্ন স্পষ্ট দেখা যায়। যেসব গাছে মোটা ডাল থেকে ফল বার হয়, যেমন ডুমুর, কাঁঠাল, সেই সব গাছে ভালুক ফল খাবার জন্য চড়ে। যেসব গাছে ডালের আগায় পাতার ভিতর ফল থাকে, সচরাচর ভালুক সেসব গাছে না চড়ে গাছের তলা থেকেই ঝরে পড়া ফলগুলি খেয়ে চলে যায়। কারণ সরু ডাল ভালুকের ভার সহ্য করতে পারে না। জঙ্গলে মৌচাক ভেঙে মধু খাওয়ার জন্য ভালুক গাছে ওঠে। যা বললাম তা থেকে বুঝতে পারছো কি উপায়ে সহজে ভালুকের দেখা মেলে? ওই সব জায়গায় রাত্রিতে বসে বহুবার ভালুক শিকার করেছি। তাতে গল্প বলবার মতো ঘটনা খুব কমই ঘটেছে। ভালুক আসলো, গুলি করলাম, সেইখানে পড়ল, বা একেবারে সাংঘাতিক রূপে আহত না হলে পালিয়ে গেল। এতে গল্প বলবার কি আছে? তবু দু একটা ঘটনার কথা বলি, না হলে তোমাদের মধ্যে নিছক যারা গল্প শুনতে চাও তাদের আশাভঙ্গ হবে। মফস্বলে বেরিয়েছি। এক জায়গায় খবর পেলাম নিকটে একটা জঙ্গলের ধারে বট গাছে ফল পেকেছে এবং প্রত্যহ রাত্রিতে কয়েকটা ভালুক সেই গাছের নিচে এসে ফল খেয়ে যাচ্ছে। জ্যোৎস্না রাত্রি, সন্ধ্যার একটু পরেই আমি সেই বট গাছে উঠে মাটি থেকে ৬-৭ হাত উঁচু একটা মোটা ডালে রাইফেল নিয়ে বসলাম। এমন জায়গায় বসলাম যেখানে পিঠের দিকে অন্য একটা ডালে একটু ঠেস দিয়ে বসা যায়। এটা দরকার এই জন্য যে ফায়ার করার সময় বন্দুক পিছন দিকে যে ধাক্কাটা দেয়, সেই ধাক্কায় স্থানচ্যুত হয়ে শিকারি ডাল থেকে যেন হঠাৎ না খসে পড়ে। কারণ ফায়ার করার সময় তার দুই হাতই বন্দুকের ওপর থাকবে। ডাল ধরবার জন্য সে একটা হাতও ব্যবহার করতে পারবে না। এই রকম অনেকক্ষণ বসে থাকতে থাকতে রাত্রি গভীর হয়ে এলো আর আমার ঘুম পেতে লাগলো। পিঠের দিকে ঠেস দেওয়ার জায়গাটা পেয়ে বোধহয় ঘুমিয়েও পড়েছিলাম একটু। হঠাৎ শুকনো পাতার ভিতর চলবার সরসর শব্দে আর একটা ফোঁস ফোঁস শব্দে চমকে উঠলাম। নিচের দিকে চেয়ে দেখি একটা বড় আর দুইটা ছোট ভালুক মুখ নিচু করে শুকতে শুকতে ফল খেয়ে বেড়াচ্ছে। বুঝতে পারলাম যে একটা ভালুকি আর তার দুইটা বাচ্চা। বাচ্চা দুইটা তখন বেশ বড় হয়েছে, কিন্তু তাদের মার সঙ্গ ছাড়েনি। ভাবলাম মারি কিনা, এই ভাবছি এমন সময় বোধ হয় আমি একটু নড়ে ওঠায় একটা সামান্য শব্দ হলো, আর তাতেই ভালুকিটা খাওয়া বন্ধ করে এদিক ওদিক চাইতে লাগলো। আমার জানা ছিল বাচ্চাওয়ালা ভালুকি অতি ভয়ানক জানোয়ার। মানুষ তার কাছে গেলেই মরিয়া হয়ে আক্রমণ করে। আমি যেরকম নিচু ডালে বসেছিলাম তাতে সে এদিক ওদিক চাইতে চাইতে আমাকে দেখতে পেলে গাছের ওপর উঠে এসে আক্রমণ করা অসম্ভব নয়। এই ভেবে ফায়ার করলাম। ভালুকি সেইখানেই পড়ল আর একটু ছটফট করেই মরে গেল। বাচ্চা দুইটা প্রথমটা ভয় পেয়ে পালিয়ে গেল। আমি গাছ থেকে নামবো ভাবছি, এমন সময় সে দুইটা ফিরে এসে ভালুকির কাছে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। আমি নেমে পড়া মাত্র তারা আবার পালালো। সেই রাত্রিতে মরা ভালুকিটাকে সেখান থেকে সরানো হয়নি। গ্রাম সেখান থেকে ১ মাইল। আমি যতক্ষণ না গ্রামে এসে পৌঁছলাম ততক্ষণ শুনলাম সেই বাচ্চা দুটো চিৎকার করছে। চক্রবাক শিকারের যে গল্পটা তোমাদের প্রথমেই বলেছি, কতকটা সেই রকমের নয় কি? এছাড়া আরও কয়েকবার বাচ্চাওয়ালা ভালুকি মেরেছি। যখনই ওইরূপ ভালুকের সঙ্গে সামনাসামনি দেখা হয়ে গেছে বা দেখা হওয়ার সম্ভাবনা হয়েছে, তখনই তাকে আক্রমণ করার অবসর না দিয়ে আগেই আঘাত করেছি। শিকার বলো, যুদ্ধ বলো, সকল ক্ষেত্রেই আত্মরক্ষার মূল নিয়মই এই।
আততায়ীকে আক্রমণের সুবিধা না দিয়ে তাকে আগেই আঘাত করে তার বল হরণ করতে চেষ্টা করবে। এই নিয়ম পৃথিবীর সর্বত্র চলেছে। শিকারও ঠিক যুদ্ধ নয়। শিকারের জন্তুকে অতর্কিতেই আঘাত করা হয়। এ না করতে পারলে জন্তু পালাবে অথবা হিংস্র জন্তু হলে আক্রমণ করবে। শিকারী পারতপক্ষে এই আক্রমণের অবসর দেয় না, কিন্তু তাকে সর্বদা ঐরূপ আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হয়। আমার পক্ষে খুব একটা স্মরণীয় দিনে এই রকম বাচ্চাওয়ালা আর একটা ভালুকিকে শিকার করেছিলাম। আগেই বলেছি যে ওই রাজ্যে একবার অনার্য প্রজারা কোনো বিশেষ কারণে শঙ্কিত হয়ে বিদ্রোহী হয়েছিল। ওই সময়ে একদিন সংবাদ পেলাম যে আমার এলাকার মধ্যে এক গ্রামে বিদ্রোহীরা রাত্রিতে প্রায় ৩-৪ হাজার লোক একত্র হয়ে এক প্রকাণ্ড বৈঠক বা মিটিং করে স্থির করেছে যে তারা আমার হেডকোয়ার্টার আক্রমণ করে ট্রেজারি বা খাজনাখানা লুট করবে এবং সেখানকার রাজকর্মচারীদের পর্যন্ত হত্যা করবে। আরও সংবাদ পেলাম যে তারা কোনরূপ আমোদ উৎসবে যে তাদের চিরকালের প্রথা এবং অভ্যাসানুযায়ী নাগরা ও মাদল বাজায় তা বন্ধ করেছে এবং সমস্ত গ্রামে প্রচার করে দিয়েছে যে নাগরা বা মাদল কোনো গ্রামে বেজে উঠলেই তারা সকলেই যেন বুঝতে পারে যে ওই গ্রামে তাদের আশঙ্কার ব্যাপারের সঙ্গে জড়িত কোনো বিপদ উপস্থিত হয়েছে, এবং তখনই যেন আশপাশের সমস্ত গ্রামের লোক সশস্ত্র হয়ে ওই গ্রামে ছুটে আসে। এই সংবাদ পেয়ে আরও একটু ভালো করে অনুসন্ধান করার পর তৃতীয় দিন প্রাতে আমি কেবলমাত্র আমার সহিস ও একজন বিশ্বাসী পিয়নকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে সেই গ্রামে উপস্থিত হলাম। সেখানে একটা নালার ধারে গ্রামের বৃদ্ধ মাতব্বর প্রজাদের ডেকে পাঠালাম। তারা একে একে এসে আমার কাছে দাঁড়ালো। আমি তাদের বললাম যে আমি তাদের কাছে একা এসেছি। তারা ইচ্ছা করলে আমাকে আটক করতে বা মেরে ফেলতে পারে, কিন্তু তার আগে আমার গোটা কয়েক কথা তাদের শুনতে হবে। তখন সেই বৃদ্ধেরা আমার সম্মুখে বসে গেল এবং আমি তাদের সঙ্গে অনেকক্ষণ অত্যন্ত মন খুলে কথাবার্তা কয়ে বোঝাতে চেষ্টা করলাম যে তারা যে ভয়ে শঙ্কিত হয়েছে তা নিতান্ত অমূলক। আমার মনে হলো তারা ক্রমে আমার কথা বিশ্বাস করল এবং শেষে স্পষ্ট করে বলল যে তাদের ভয় দূর হয়েছে। তখন আমি তাদের বললাম যে আমি তাদের এই কথা বিশ্বাস করব যদি তারা তখনই আমার সঙ্গে শিকারে যোগ দেয় এবং শিকারে নাগরা বাজায়। নাগরা বাজানোর কথাতে প্রথমে খানিকটা ইতস্তত করে তারপর আমার কাছ থেকে একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে একটা পরামর্শ করে শেষে নাগরা বাজাতে সম্মত হলো। তখন তারা গ্রামের মধ্যে গিয়ে নিজেদের নাগরা বাজিয়ে দিল। ওই নাগরা বাজবার পরেই শুনলাম নিকটের গ্রামগুলোতে একটার পর একটা নাগরা বেজে উঠল এবং দেখলাম যে ৮ ঘণ্টার মধ্যে দলে দলে লোক তীর ধনুক, টাঙ্গি ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে কুলকুলি দিতে দিতে সেই গ্রামে উপস্থিত হলো। কুলকুলি দেওয়া ওই দেশের একটা কথা। এর মানে একটু সরু আওয়াজে একরকম তীব্র চিৎকার করা, কতকটা আমাদের দেশে স্ত্রীলোকদের উলু দেওয়ার মতো, কেবল তার চেয়ে অনেক বেশি তীব্র। এরা ওই রকম শব্দ করে পরস্পরকে উত্তেজিত করে। প্রায় ৩০০-৪০০ লোক অতি অল্প সময়ের মধ্যে জড়ো হলো। তখন তাদের মুখিয়ারা অর্থাৎ প্রধান ব্যক্তিরা আমাকে এসে বলল যে তারা প্রস্তুত হয়েছে। আমি গ্রাম থেকে ২ মাইল দূরে একটি জঙ্গল দেখিয়ে দিয়ে তাদের শিকারে আহ্বান করলাম। বেলা ২টার সময় শিকার আরম্ভ হলো। মাচান করতে গেলে দেরি হয়ে যাবে বলে আমি জঙ্গলে ঢুকে একটা জায়গা বেছে নিয়ে সেখানে একটা বড় গাছের তলায় দাঁড়ালাম, আর জঙ্গলের ধার থেকে লোকেরা পন্তা ধরল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বড় সিংগাল হরিণকে ছুটে আসতে দেখে গুলি করলাম। সে যেরকম বেগে পালালো তাতে মনে হলো যে হয়তো গুলি লাগলো না। অল্পক্ষণ পরে দেখলাম যে একটা ভালুকি ২টা বাচ্চা পিঠে নিয়ে সোজা আমার দিকে ছুটে আসছে। আমি একেবারে তার সামনে না দাঁড়িয়ে গাছটার পিছনে গিয়ে গাছের পাশ দিয়ে দেখতে লাগলাম। ভালুকি যেমন গাছের এক পাশ দিয়ে ছুটে যাচ্ছে তখনই অপর পাশ থেকে গুলি চালাবার অবসর পেয়ে ফায়ার করায় সে পড়ে গেল এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হলো, কারণ গুলি তার হৃৎপিণ্ড ভেদ করে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো পিঠ থেকে নেমে চিৎকার করে উঠল। আমি একটাকে ধরতে গেলাম, আর সে কামড়াবার জন্য হা করে ছুটে আসলো। তাকে পা দিয়ে ধাক্কা দেওয়ায় সে খানিক দূরে ছিটকে পড়ে উঠে পালালো এবং অপর বাচ্চাটাও তার সঙ্গে দৌড়ুলো।
আমি ভাবলাম যে বাচ্চা দুইটার একটাকেও পাবো না, কারণ পন্তার লোকেরা তাদের মেরে ফেলবে। শিকার শেষ হওয়ার পরে দুইজন বিটারের হাতে বাচ্চা দুইটার মৃতদেহ দেখতে পেলাম। বিটাররা বলল যে হরিণটা অল্প দূরে বন্দুকের গুলিতে মরে পড়ে রয়েছে। আমি তাদের ওই হরিণের মাংস সবটাই নিয়ে যেতে অনুমতি দিলাম। শিকারের পর আমি ওই সমস্ত লোককে একত্র করে প্রায় ৮ ঘন্টা ধরে আবার তাদের সঙ্গে কথা কয়ে তাদের ভয় দূর করতে চেষ্টা করায় তারা আশ্বস্ত হলো বলে আমার মনে হলো। আর আমিও অনেকটা আশ্বাস এবং তৃপ্তি লাভ করলাম। আমার কথাতেই তারা নাগরা বাজানো বন্ধ করার সংকল্প ত্যাগ করল দেখে আমার মন বড় খুশি হয়ে উঠেছিল। এতে বুঝতে পেরেছিলাম তারা আমাকে কতটা বিশ্বাস করে। প্রজাদের এই চাঞ্চল্যের সঙ্গে জড়িত আরও অনেক ব্যাপার ঘটেছিল। সেসব হয়তো তোমাদের শুনতে ভালো লাগতো এবং আমারও বলতে ইচ্ছা হয়, কিন্তু তা শিকারের প্রসঙ্গে বলবার কথা নয়। তোমরা হয়তো ভালুকি বাচ্চাকে পিঠে নিয়ে বেড়ায় শুনে আশ্চর্য হচ্ছ। মা ভালুক তাই করে। বাচ্চা যতদিন ছোট থাকে ও মার সঙ্গে সমানে চলতে না পারে, ততদিন দ্রুত চলবার সময় মা তার নিজের পিঠে বাচ্চাদের তুলে নেয় এবং বাচ্চারা মার পিঠের লোম নখ দিয়ে চেপে ধরে এবং দাঁত দিয়ে কামড়ে বসে থাকে। একটু দূর হতে মনে হয় বুঝি ভালুকের পিঠের পিছন দিকের অংশ খুব ফুলে উঠেছে। বাঘিনী বিড়ালের মতো তার ছোট বাচ্চার ঘাড়ে দাঁত দিয়ে চেপে ধরে ঝুলিয়ে নিয়ে যায়, তা বোধহয় তোমরা জানো। বাঘের কতকগুলো নির্দিষ্ট অভ্যাস বা স্বভাব আছে, যা জানা থাকলে অনেক সময় বোঝা যায় কোনো বিশেষ অবস্থায় তার কী রকম আচরণ হওয়ার সম্ভাবনা। ভালুক কিন্তু বাঘের চেয়ে একটু বেশি মানুষঘাসা হলেও তার স্বভাব বা মেজাজ বাঘের চেয়ে বেশি অনিশ্চিত বলে আমার ধারণা। ভালুক যদিও মাংসাশী নয়, তবুও কখনো কখনো বিনা কারণে হিংস্র হয়ে ওঠে এবং মানুষকে তেড়ে এসে আক্রমণ করে। বাঘ স্বভাবতই হিংস্র, কারণ তার খাদ্যই হলো রক্ত আর মাংস। তা হলেও যে বাঘ ম্যান ইটার বা নরখাদক নয়, সে বাঘ মানুষের দ্বারা উত্ত্যক্ত না হলে মানুষকে বড় একটা আক্রমণ করে না। এই জানোয়ার বেশিরভাগ লুকিয়ে থাকতে চায়, সহজে মানুষের চোখে পড়তে চায় না। যে বনে বাঘ আছে অথচ জানা আছে যে ওই বাঘ ম্যান ইটার নয়, আমি সে বনে একা বন্দুক নিয়ে ঢুকতে সাহস করব। কিন্তু যে বনে একজোড়া বড় ভালুক আছে জানি, সে বনে একলা ঢুকতে ইতস্তত করব। এই ম্যান ইটার বা নরখাদক কথাটা যখন বাঘের বিশেষণ হয়, তখন এ একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। বাঘ মাংসাশী বলে এবং বাঘদের শাস্ত্রে নরমাংস ভক্ষণের নিষেধ না থাকায় এক হিসাবে বাঘ মাত্রই নরখাদক। তবু ম্যান ইটার বলতে এক বিশেষ স্বভাবের বাঘকে বোঝায়, যার কথা এর পরে বলবো। যেখানে ম্যান ইটার বাঘ আছে সেখানকার কথা স্বতন্ত্র, কিন্তু যেখানে ওই ভয়ঙ্কর জানোয়ারটি নাই, সেখানে বৎসরে যত লোক বন্যজন্তু দ্বারা হত বা আহত হয়, তার মধ্যে ভালুকের দ্বারা আক্রান্ত লোকের সংখ্যা বাঘ কর্তৃক আক্রান্ত লোকের সংখ্যার চেয়ে অনেক বেশি। জঙ্গলে ভালুকের সংখ্যা বাঘের অপেক্ষা বেশি, এটাও এর একটা কারণের মধ্যে বলতে হবে। কিন্তু ভালুকের অনেক সময় মানুষের প্রতি অকারণ বিদ্বেষও যে একটি কারণ, সে সম্বন্ধে আমার সন্দেহ নাই। আক্রমণ করার সময় ভালুক প্রায়ই তার পিছনের পা দুইটার উপর ভর দিয়ে মানুষের মতো দাঁড়িয়ে ওঠে এবং গর্জন করতে করতে নখ দিয়ে ছুলে ও দাঁত দিয়ে বিদীর্ণ করে দেয়। তখন তার আকৃতি দেখতে যেমন ভীষণ, গর্জনও তেমনই ভয়াবহ। আমাকে কয়েকবার ভালুকে আক্রমণ করেছে, কিন্তু সৌভাগ্যক্রমে আমাকে স্পর্শ করতে পারেনি। স্পর্শ করার পূর্বেই তাকে মারতে পেরেছি। যারা ভালুক নাচিয়ে পয়সা নেয়, তাদের ভালুক তোমরা সকলেই দেখেছ। জঙ্গলের একটা পূর্ণবয়স্ক ভালুক তার চেয়ে অনেক বড় হয়। দাঁড়িয়ে উঠলে তার মুখ আমার মাথা ছাড়িয়ে ওঠে। এমন ভালুক আমি দেখেছি এবং মেরেছি। আমার শিকারের সকলের চেয়ে বড় ভালুকটার চামড়া আমি কলিকাতার একটি বিখ্যাত বিলাতি দোকানে কিওর বা পরিষ্কার করে তৈরি করতে দিয়েছিলাম। তারা ওই চামড়া দেখে জিজ্ঞাসা করেছিল যে কোথায় ওই ভালুক মারা হয়েছে, এবং বলেছিল যে অত বড় ভালুকের চামড়া তারা ভারতবর্ষে তার পূর্বে আর পায়নি বললেই হয়। ভালুকে এইরূপ দাঁড়িয়ে উঠে আক্রমণ করে বলে ভালুকের দ্বারা আক্রান্ত অনেক লোকের নাক মুখ ক্ষতবিক্ষত হয় এবং তারা জন্মের মতো কানা বা বিকৃত মুখ হয়ে যায়।
মাথায় মুখে শুকিয়ে যাওয়া পুরানো ক্ষতচিহ্নযুক্ত, এবং ওই কারণে বিকৃত মুখ লোক ওই অঞ্চলে নিতান্ত বিরল নয়। এবং তাদের জিজ্ঞাসা করলেই উত্তর পাওয়া যায় যে তারা কোনো সময়ে জঙ্গলে ভালুকের দ্বারা আক্রান্ত হয়েছিল। ভালুকের এই স্বভাব ভারতের মহাকবি কালিদাস জানতেন। তাই তিনি অভিজ্ঞান শকুন্তল নাটকে মহারাজ দুষ্মন্তের ভীরু বয়স্যের মুখে ভালুকের বর্ণনার সময় নর নাসিকালোলুপ কথাটি ব্যবহার করেছেন। একবারকার ভালুকের আক্রমণের গল্প বলি। এর মধ্যে হাসির ব্যাপারও কিছু আছে। ক্যাম্পে আছি, এক প্রাতঃকালে সংবাদ পেলাম একটা ছোট পাহাড়ে সেই দিন ভোরের বেলায় একটা খুব বড় ভালুককে দেখে নিকটবর্তী গ্রামের লোকেরা তাকে তাড়া না দিয়ে আমার জন্য অপেক্ষা করছে। ভালুকটা বড় শুনে আমি অসুস্থ অবস্থাতেও 4 মাইল পথ হেঁটে সেই গ্রামে উপস্থিত হলাম। দেখলাম গ্রামের একদিকে বসতির সঙ্গে সংলগ্ন ছোট একটি পাহাড়। পাহাড়টি বনে ঢাকা। বনে অনেক মহুল গাছ। তখন মহুল ফুলের সময়। খুব ভোরে যখন গ্রামের কয়েকজন স্ত্রীলোক মহুল ফুল কুড়োতে পাহাড়ে উঠেছিল, তখন তারা কিছু দূরে একটা গাছের তলায় ভালুক দেখতে পেয়ে চুপচাপ পালিয়ে এসে গ্রামে সংবাদ দেয়। গ্রামের লোকেরা আমাকে বলল যে তখনও ভালুকটা পাহাড়েই আছে, কারণ পাহাড়ের অপর দিকে সমতল ভূমিতে যে বড় বন আছে, সেই বনে যাতে সে চলে যেতে না পারে সেই জন্য গ্রামের অধিকাংশ লোক সেই দিকটা পাহারা দিচ্ছে। আমি সেই দিকে গিয়ে দেখলাম যে পাহাড়ের তলা থেকে প্রায় 50 গজ দূরে সেই বড় বনটা আরম্ভ হয়েছে, এবং মাঝখানের এই 50 গজের ভিতর দু একটা বড় গাছ ছাড়া আর কোনো গাছ নাই। পাহাড়ের অপর কোনো দিকেও নিকটে বন নাই। সুতরাং বোঝা গেল যে তারা পেলে ভালুক পাহাড় থেকে ওই ফাঁকা জমির ওপর দিয়ে গিয়ে বড় বনে ঢুকবে। সেখানে যারা অপেক্ষা করছিল তাদের প্রায় সকলেরই হাতে কোনো না কোনো অস্ত্র আছে দেখলাম। তাদের কেউ কেউ বলল যে তারা একবার নিচে থেকে পাহাড়ের ওপরে ভালুকটাকে দেখতে পেয়েছিল। ভালুকটা খুব বড়। আমি ওই সব লোকদের বলে দিলাম তারা যেন পন্থা ধরে তাদের গ্রামের দিক থেকে পাহাড়ে ওঠে। তখন অধিকাংশ লোকই চলে গেল। কেবল 7-8 জন আমার কাছে রয়ে গেল। তাদেরও যখন যেতে বললাম, তখন তারা বলল যে তারা আমার কাছে থাকতে চায়, পাছে আমার কোনো বিপদ ঘটে সেই জন্য। আমি বুঝলাম যে তারা ওই অছিলায় শিকার দেখতে চায়। আমি বনের ধারে দাঁড়ালাম একটা ম্যাগাজিন রাইফেল নিয়ে, আর একটা সাদা জোড়নলিতে 2টা কার্তুজ ভরে দিয়ে আমার সঙ্গের একজন সাহসী পিয়নের হাতে দিলাম। সে আমার কাছে দাঁড়ালো। গ্রামের ওই 7-8 জন লোক আমার পিছনে জঙ্গলের ভিতর দাঁড়ালো। বিট আরম্ভ হলো। খানিক পরে দেখলাম যে ভালুকটা পাহাড়ের ওপর থেকে বনের দিকে নেমে আসছে, ঘন গাছের ভিতর দিয়ে নামছে। বেশ ভালো দেখা যাচ্ছে না বলে মনে করলাম যে ভালুক নিচে নেমে খোলা জায়গায় এসে পড়লে ফায়ার করব। নেমে এসে যখন প্রকাণ্ড ভালুকটা আমার কাছ থেকে প্রায় 40 গজ দূর দিয়ে বনের দিকে মুখ করে যাচ্ছে, তখন পাশ থেকে গুলি করবার সুবিধা পেয়ে ফায়ার করলাম। সে পড়ে গিয়ে একটা দীর্ঘ আর্তনাদ করে চুপ করল। ভাবলাম মরে গেল। ঠিক সেই সময় সে হঠাৎ উঠে গর্জন করতে করতে আমার দিকে ছুটে আসলো। আমি তখন রাইফেলের কুদোয় মাটির উপর ভর দিয়ে নলাটা ধরে নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়েছিলাম। ভালুকের পড়ার ধরন দেখে মনে করিনি যে আবার উঠে আক্রমণ করতে পারবে। এমনকি দুর্বুদ্ধিবশত আমার প্রথম ফায়ারের পর ম্যাগাজিনের দ্বিতীয় কার্তুজ পর্যন্ত রাইফেলের নলায় ভরিনি। যখন ভালুক ছুটে আসছে সেই সময়ে আমার চমক ভাঙল। আমি রাইফেল তুলে দ্বিতীয় কার্তুজ ভরে লক্ষ্য করবার সময়ের মধ্যে সে আমার কাছ থেকে প্রায় 15 গজ মাত্র দূরে পৌঁছে গেছে, আর ছুটে আসতে আসতে একবার পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠে ভয়ানক গর্জন করে হাওয়ায় থাবা মারছে। ইতিমধ্যে সেই পিয়ন তার বন্দুকের 2টো কার্তুসই একসঙ্গে ফায়ার করে দিয়েছে, কিন্তু সে তখন বিষম বিচলিত হয়ে পড়েছিল। একটা গুলিও লাগাতে পারল না। যখন ভালুক মাত্র 10 গজ দূরে আছে এবং সোজা দাঁড়িয়ে উঠেছে, সেই সময় আমি দ্বিতীয় ফায়ার করলাম বুকের মাঝখানটা লক্ষ্য করে। ভালুক সেইখানে উল্টে পড়ে গেল, আর উঠল না। তারপর পিছন দিকে চেয়ে দেখি একটি লোকও আর মাটিতে দাঁড়িয়ে নাই, সব গাছের উপর উঠে পড়েছে। এই রকম করে তারা আমাকে বিপদ থেকে রক্ষা করতো আর কি। আমি যখন হাসতে হাসতে তাদের সে কথা বললাম, তারাও হেসে উত্তর দিল, "হুম, বেডে ডললি বাবু।"
অর্থাৎ বড় ভয় পেলাম বাবু। এই ঘটনা থেকে তোমরা যেন বুঝে নিও না যে ওই দেশের অনার্য লোকেরা সকলেই ভীরু। সময়ে সময়ে আমি তাদের অসাধারণ সাহসের পরিচয় পেয়েছি। সে গল্প যথাস্থানে বলবো। ভয় বা সাহস জিনিসটা অনেক সময় সংক্রামক। ভালুকে আক্রমণ করার সময় যদি ওই লোকদের ভিতর দু একজন প্রথমেই এগিয়ে এসে আমার পাশে দাঁড়াতো, আমার বিশ্বাস তাদের ভিতর একটা লোকও তাহলে আর পালাতে চেষ্টা করতো না। প্রথমেই ওই দলের কোনো লোক পালিয়ে গাছে ওঠায় অন্য লোকেরাও তাই দেখে ওইরূপ করেছিল, তাতে সন্দেহ নাই। ভালুকের আর্তনাদ শুনতে কতকটা মানুষের আর্তনাদের মতো, আর সেটা শাঁখ বাজানোর মতো দীর্ঘ একটা শব্দ। ওই শব্দ আমাকে অনেক সময় বিচলিত করত। কতকটা সেই কারণে ভালুক শিকারে শেষাশেষি আমার আগ্রহ ছিল না। আহত ভালুকের আর একটা আচরণ আমি অনেকবার লক্ষ্য করেছি। আহত ভালুক যদি গুলির আঘাতের সঙ্গে সঙ্গেই পড়ে না যায় এবং জানতে না পারে যে কে তাকে আঘাত করল, আর যদি সে সময় তার কাছে অন্য ভালুক থাকে, তাহলে সে তৎক্ষণাৎ ওই অপর ভালুককে কামড়ে দেয়। এমনকি যদি অপর ভালুকটা তার নিজের বাচ্চাও হয়, সে ভাবে যে ওই ভালুকই বুঝি তাকে আক্রমণ করে আঘাত করেছে। একদিন একটা ভালুকের আচরণে আমি বিস্মিত হয়েছিলাম। সন্ধ্যার সময় পাহাড়ের ধারে একটা ডুমুর বনের ভিতর রাইফেল হাতে করে দাঁড়িয়ে আছি। সূর্য কেবলমাত্র অস্ত গেছে, আর নিস্তব্ধ বনে অন্ধকার দ্রুত নেমে আসছে। দেখলাম দুইটা ভালুক পাহাড় থেকে ডুমুর বনে নেমে আসলো। তার মধ্যে যেটা বড় সেটা ভালুক, অপরটা ভালুকি। একটা গাছের আড়াল থেকে পুরুষ ভালুকটাকে গুলি করলাম। তৎক্ষণাৎ সে গর্জন করে পাশের ভালুকিকে কামড়ে দিল। ভালুকিটা একটা ছোট আর্তনাদ করে দু চার হাত সরে গেল। তারপর আবার দৌড়ে এসে ভালুকের পাশে দাঁড়ালো এবং যে দিক থেকে বন্দুকের আওয়াজ হলো সেই দিকে চেয়ে দেখতে লাগলো। আমি আর দ্বিতীয় ফায়ার করলাম না। তখন ভালুকি যেভাবে পুরুষ ভালুকটাকে সঙ্গে নিয়ে পাহাড়ের ভিতর চলে গেল, তা বাস্তবিক বিস্ময়কর। বেশ বুঝতে পারলাম যে ভালুকি বুঝেছিল যে ভালুক আহত হয়েছে এবং সে তাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে চায়। খানিকটা এগিয়ে যায়, আবার ফিরে এসে ভালুকটার পাশাপাশি চলতে থাকে, আর তার দিকে মুখ ফিরিয়ে যেন বলতে চায়, ওরে, শীঘ্র চলে আয়, ভালাই, বড় ভয়ের জায়গায়। এই রকম করে সে দেখতে দেখতে ভালুককে সঙ্গে নিয়ে পাহাড়ের ওপর বনের ভিতর অদৃশ্য হয়ে গেল। আমি এমন তন্ময় হয়ে এই ব্যাপার দেখছিলাম যে দ্বিতীয়বার ফায়ার করার ইচ্ছাও আমার মনে উদয় হলো না। এও হতে পারে যে ভালুক দুইটা সতর্ক হয়ে উঠেছে। আর সন্ধ্যার সময় আমি একা মাটিতে দাঁড়িয়ে আছি। পূর্ণবয়স্ক বড় একজোড়া ভালুককে একসঙ্গে মারতে পারবো না, এবং একটাকে মারতে মারতে অপরটা আমাকে দেখতে পেয়ে আক্রমণ করবে, এই আশঙ্কা অজ্ঞাতভাবে আমার মনে উদয় হয়েছিল। পূর্বেই বলেছি যে একটা বড় ভালুক একটা বাঘের চেয়ে কম ভয়ানক নয়, যদি বাঘ ম্যান ইটার না হয়। মাটিতে দাঁড়িয়ে একত্র একজোড়া বড় ভালুক শিকার করতে গিয়ে অভিজ্ঞ শিকারীরও জীবন অত্যন্ত বিপন্ন হয়েছে, এমন ঘটনা আমার ভালো রকম জানা আছে। বনের হিংস্র বড় জন্তুদের মধ্যে ভালুকের প্রাণ অন্য জন্তুদের চেয়ে বেশি কঠিন বলে আমার বিশ্বাস। শরীরের স্থান বিশেষে সাংঘাতিকভাবে আহত হলে বাঘের যত শীঘ্র মৃত্যু হয়, ভালুকের মৃত্যু তার চেয়ে বিলম্বে হয়, এই আমার অভিজ্ঞতা। আমি দেখেছি যে বুলেট ফুসফুস ভেদ করে বেরিয়ে যাবার পর বাঘ প্রায়ই আর বেশি দূর যেতে পারে না, শীঘ্র মাটিতে পড়ে তার মৃত্যু হয়। কিন্তু বড় ভালুক ঐরূপ আহত হয়েও মাটিতে পড়বার আগে অনেক দূর পর্যন্ত দৌড়ে যেতে পারে। ভালুক ঐরূপ আহত হয়ে প্রায় 1 মাইল দৌড়ে যাবার পর মানুষকে আক্রমণ করেছে, এরূপ ঘটনা আমি জানি। বাঘের ক্ষিপ্রতা ভালুকের চেয়ে অনেক বেশি, কিন্তু আঘাত সহ্য করবার ক্ষমতা বাঘের চেয়ে ভালুকের বেশি, এ আমার দৃঢ় ধারণা। অবশ্য একটা বড় বাঘের দৈহিক শক্তি একটা বড় ভালুকের চেয়ে অনেক বেশি, এবং এই দুই জানোয়ারের যুদ্ধ উপস্থিত হলে শেষ পর্যন্ত ভালুকেরই মৃত্যু ঘটে থাকে। বড় বাঘ ক্ষুধার্ত হলে কচিত কখনো ভালুক শিকার করে তার মাংসে ক্ষুণ্ণিবৃত্তির চেষ্টা করে, এবং তখনই এই রূপ যুদ্ধ উপস্থিত হয়। একটা মৃতল রয়্যাল টাইগারের শবচ্ছেদ করবার সময় তার অন্ত্রের মধ্যে একটা ভালুকের বেশ বড় নখ পেয়েছিলাম। নখটা অন্ত্রের মধ্যে এক জায়গায় আটকে ছিল। নিশ্চয়ই ওই বাঘ কোনো সময়ে
ভালুকের মাংস খেয়েছিল এবং খুব সম্ভব ভালুকের সঙ্গে যুদ্ধ করেই তাকে ওই খাদ্য সংগ্রহ করতে হয়েছিল। যে বাঘটার কথা এখনই বললাম তার বড় অদ্ভুত উপায়ে মৃত্যু ঘটেছিল, সেটা এখানেই বলি। ময়ূরভঞ্জ রাজ্যে খড়িয়া নামে এক জাতি আছে। এরা জঙ্গলের মানুষ বললেই হয়। এদের ভাষা ও চালচলন কোল সাঁওতাল হতে অত্যন্ত বিভিন্ন। বনজাত দ্রব্যের ওপরই এদের জীবিকা নির্ভর করে। পর্বত ও জঙ্গল হতে মধু, মোম, ধুনা, ময়না ও টিয়া বা চন্দনা পাখির বাচ্চা এবং বনজাত সটি বা পালো ইত্যাদি আহরণ করে গ্রামে নিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রয় করা এদের প্রধান উপজীবিকা। জঙ্গলে এই সব জিনিস সংগ্রহ করে বেড়াবার সময় এরা পাহাড়ের গুহার মধ্যে বা দল বেঁধে পাহাড়ের উপরে অল্পদিন স্থায়ী পাতার ছোট ছোট ঘর তৈরি করে বাস করে। জঙ্গলের কোথায় কি আছে তার সমস্ত সন্ধান এদের কাছে পাওয়া যায়। একদিন সন্ধ্যার সময় এইরূপ ১০-১২ জন খড়িয়া ওই রয়্যাল টাইগারের মৃতদেহ আমার বাসায় বয়ে নিয়ে এলো। বাঘটা লম্বায় প্রায় ৯.৫ ফুট ছিল। খড়িয়াদের জিজ্ঞাসা করায় তারা বলল যে আমার বাসস্থান থেকে প্রায় ১৫ মাইল দূরে পাহাড়ের মধ্যে একটা নালার ধারে বাঘের মৃতদেহ তারা ওই দিনই প্রাতে পেয়েছিল। আরও বলল যে পূর্বদিন বৈকালে জঙ্গলে বেড়াবার সময় তারা বাঘকে ওইখানেই শুয়ে ধীরে ধীরে লেজ নাড়তে দেখে ভয়ে পালিয়ে এসেছিল এবং পরদিন প্রাতে দূর থেকে গাছে উঠে দেখে বুঝতে পেরেছিল যে বাঘটা মরে গেছে। এই কথা শুনে আমি মৃত বাঘের কাছে যেতেই ভয়ানক পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠলাম। যেদিক থেকে বাতাস বয়ে আসছিল বাঘের সেই পাশে গিয়ে দাঁড়িয়ে নাকে রুমাল দিয়ে ভালো করে দেখতে লাগলাম। দেখলাম যে বাঘের শরীরের সম্মুখের দিকটা বুক থেকে মাথা পর্যন্ত একটা মৃতদেহ পচে ফুলে উঠলে যেমন হয় সেই রকম ফুলেছে। মাথা আর মুখটা অনেক দিনের পচা মাংসে যেরকম বড় বড় পোকা বা ম্যাগট জন্মায় সেই রকম পোকায় একেবারে আচ্ছন্ন। লোম পর্যন্ত দেখা যাচ্ছে না। বুক আর সম্মুখের পা দুখানার ওপরেও অনেক পোকা চলে বেড়াচ্ছে। এই দেখে আমি খড়িয়াদের কথা বিশ্বাস করতে পারলাম না যে তারা পূর্বদিন বৈকালে ওই বাঘকে জীবিত দেখেছে, কারণ কোনো মৃতদেহে একদিনের মধ্যে ওই রকম বড় পোকা জন্মাতে পারে না। বাঘটার কি করে মৃত্যু হলো তা জানবার জন্য আমার অত্যন্ত কৌতূহল হয়েছিল। তখন একজন ডোমকে ডেকে তাকে নিয়ে বাঘের শরীর চিত্তে বসে গেলাম। চামড়াটা শরীর থেকে ছাড়িয়ে নিতেই বোঝা গেল কি করে বাঘের মৃত্যু ঘটেছে। আরও বুঝতে পারলাম যে খড়িয়াদের কথা মিথ্যা নয়, যে পূর্বদিন সন্ধ্যার সময় তারা বাঘকে জীবিত দেখেছে। চামড়া ছাড়ানোতে দেখা গেল যে বাঘের মাথায়, মুখে, নাকে, সম্মুখের পা দুখানায় ও বুকে অনেকগুলি ছোট ছোট ছিদ্র হয়েছে এবং ওই ছিদ্রগুলির প্রত্যেকটার মধ্যে একটা করে সজারুর কাঁটা ভেঙে গিয়ে মাংসের মধ্যে গভীরভাবে ঢুকে রয়েছে। আর ওই সব ক্ষতগুলোর মধ্যে পোকা কিলবিল করে বেড়াচ্ছে। মাংস কুরে কুরে খেতে খেতে পোকাগুলো নাকের ছিদ্রের মধ্য দিয়ে ও তালুর ভিতর দিয়ে গিয়ে মাথার খুলির ভিতর পর্যন্ত ঢুকে প্রায় মস্তিষ্ক স্পর্শ করেছে। বুকে ও সম্মুখের পা দুখানাতে যেসব ক্ষত ছিল সেগুলোর অবস্থা ওইরূপ। সব ক্ষতগুলোই পচে উঠেছে এবং ভয়ানক দুর্গন্ধ হয়েছে। বেশ বোঝা গেল বাঘটা কোনো বড় সজারু শিকার করেছিল এবং যখন সজারুর ওপর লাফিয়ে পড়েছিল সেই সময় সজারু তার শরীরের কাঁটাগুলো ছড়িয়ে দেওয়ায় অনেকগুলো কাঁটা বাঘের মুখে, বুকে এবং সামনের পায়ে ঢুকে ভেঙে গিয়েছিল। তখন গ্রীষ্মকাল। ওই সব ক্ষততে মাছি বসে পোকা জন্মেছিল আর পোকাগুলো ক্রমশ বড় হয়ে ক্ষতগুলোর ওই ভীষণ অবস্থা ঘটিয়েছিল। বুঝতেই পারছো যে কত দিনে কত অকথ্য যন্ত্রণা পেয়ে তিল তিল করে ওই বাঘের মৃত্যু ঘটেছিল। তার শেষ অবস্থায় নালাতে জল খেতে গিয়ে সেখান থেকে আর উঠতে পারেনি এবং ওই অবস্থায় খড়িয়ারা তাকে দেখতে পেয়েছিল। চামড়া ছাড়ানোতে বাঘের বুক থেকে আরম্ভ করে শরীরের নিচের অংশ বেশ ভালো অবস্থাতেই আছে দেখা গেল। ওই অংশে কোনো ক্ষত ছিল না বা পচার কোনো লক্ষণ ছিল না, এমনকি অন্ত্রেও পচার চিহ্ন ছিল না। এতেই বোঝা যায় যে বাঘের জীবিত অবস্থাতেই তার শরীরের সম্মুখের অংশের ক্ষতগুলোতে পোকা হয়ে ওই অংশ পচে উঠেছিল। সজারু শিকার করতে গিয়ে একটা রয়্যাল টাইগারের মৃত্যু হওয়া খুব একটা অদ্ভুত ঘটনা বটে। চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। একটা প্যান্থার বা চিতাবাঘ
কখনো ইচ্ছা করে একটা পূর্ণবয়স্ক ভালুকের সঙ্গে যুদ্ধ করতে সাহস করবে না। সে শক্তি চিতাবাঘের নাই। যদিও একটা পূর্ণবয়স্ক চিতাবাঘ সহজে ভালুকের চেয়ে আকৃতিতে বড় একটা গরু মেরে ফেলতে পারে। একদিন একজন সাঁওতাল সর্দার, সর্দার মানে যে অনেকগুলি গ্রামের প্রধানদের উপর কর্তৃত্বের ক্ষমতা পেয়েছে, সংবাদ দিল যে তার নিজের গ্রামের কাছে একটা পাহাড়ে বোধহয় 2টা ভালুক যুদ্ধ করছে। কারণ দিনের বেলাতেই সেই পাহাড় থেকে 2-4 বার ঘন ঘন ভালুকের গর্জন শুনতে পাওয়া গেছে। সর্দার বলল যে সে সেই পাহাড় এবং তার খুব নিকটস্থ আর একটা পাহাড়ের মাঝখানে মাচান তৈরি করবার জন্য এবং পাহাড় বিট করবার জন্য লোকের বন্দোবস্ত করে এসেছে। সংবাদ পেয়ে আমি আমার একজন পরমাত্মীয়কে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলাম। 2টা মাচান করা হয়েছিল। আমরা দুইজনে 2টা মাচানে বসলাম। বিট আরম্ভ হওয়ার পর প্রথমে একটা ভালুক পাহাড় থেকে নেমে আমার মাচানের সম্মুখে খানিক দূরে খোলা জায়গায় দাঁড়ানো মাত্রেই তাকে মারলাম। তার অল্পক্ষণ পরে একটা চিতাবাঘ নেমে এসে প্রায় সেই জায়গাতে দাঁড়িয়ে গেল এবং আমার গুলিতেই পড়ল। তারপর বিটাররা পৌঁছে গেল। পাহাড়ে বেশি ঘন বন ছিল না। বিটারদের জিজ্ঞাসা করায় তারা বলল যে ওই ভালুক আর বাঘ ছাড়া আর কিছু তারা দেখেনি। অন্য ভালুক থাকলে তাকেও নিশ্চয় সেদিন দেখা যেত। আমার বোধ হয় সর্দারের গ্রামের লোকেরা ভালুকের যে গর্জন শুনেছিল তা ভালুকে ভালুকে যুদ্ধের নয়। খুব সম্ভব ওই দিন পাহাড়ে বাঘে ভালুকে দেখা হতে ভল্লুকরাজ একেবারে যুদ্ধংদেহী বলে গর্জে উঠেছিলেন এবং বাঘ মহাশয় ব্যাপার বড় সুবিধা হবে না ভেবে আস্তে আস্তে সরে পড়েছিলেন। ওই দিন 2টা জানুয়ারি আমার গুলিতে পড়ল এবং আমার আত্মীয় একটিও শিকার পেলেন না। এতে আমি দুঃখিত হয়েছিলাম, কারণ তিনি শহরে থাকেন। প্রধানত শিকার দেখা এবং শিকার করার উদ্দেশ্যেই আমার কাছে কয়েকদিনের জন্য এসেছিলেন। ভালুক শিকারের আরও অনেক গল্প তোমাদের বলতে পারতাম, কিন্তু সেসব কতকটা একই ধরনের হবে, সেই জন্য তার শোনাবো না।